এর আগে পর্যন্ত আমাদের যে চ্যাপ্টারটি হয়েছে সেটা হচ্ছে পর্যায় সারণী, এবং সেখানে আমরা পড়েছি দেখবে যে পর্যায় সারণী কিভাবে তৈরি হলো, মেন্ডেলিভ কিভাবে পর্যায় সারণী করলো, তার একটা পর্যায় সূত্র দিয়েছিল এবং সেই পর্যায় সূত্রতে ছিল যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এরপর মেন্ডেলিভের এই পর্যায় সূত্রটির মধ্যে কিছু ভুল ছিল, সেই ভুলগুলিকে ঠিক করার জন্য আধুনিক পর্যায় সূত্র নিয়ে আসা হলো। সেই আধুনিক পর্যায় সূত্রটি কি? আধুনিক পর্যায় সূত্রটা মেন্ডেলিভেরই পর্যায় সূত্র, শুধু মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ, অর্থাৎ সংশোধন করা হয়েছে। যেখানে পারমাণবিক গুরুত্ব ছিল আমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্রে, আধুনিক পর্যায় সূত্রে পারমাণবিক গুরুত্বের বদলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা এই কথাটিকে দেওয়া হয়েছিল, অর্থাৎ মৌলগুলিকে প্রোটন সংখ্যা অনুসারে সাজানো ছিল। এরপরে এখান থেকে আমরা বিভিন্ন যে হাইড্রোজেন যে অবস্থান, সে হাইড্রোজেন কিভাবে অবস্থান করবে, সে হাইড্রোজেনের অবস্থানজনিত ত্রুটি ছিল, কিছু ভুল ছিল। যেমন 1 নম্বর শ্রেণীতে হাইড্রোজেন থাকতে পারে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদের সঙ্গে থাকতে পারে, অথবা এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাসিন। আমি এই মৌলগুলিকে বাড়িয়েছি, কিন্তু এই মৌলগুলি আমার আগের ভিডিওতে ছিল না, এগুলি আমরা বাড়তি করেছি, তাহলে এদের সঙ্গেও কিন্তু থাকতে পারে, সেটা নিয়ে বলা ছিল। এখন দেখো আমাদের এই যে পর্যায় সারণী, আমার 20টা পর্যন্ত মৌল ক্লাস 9-এ আমাদের ছিল এবং সেটা আমাদের মুখস্থ ছিল। তার সঙ্গে 2-1টি মৌল বাড়লো, যেমন এখানে 1, 2, 3টি বেড়েছে, এখানে 3টি, 6টি, এখানে আমি যদি 3টে ধরি 6 আর 3 9টি, এখানে 3টি, 12টি মৌল হয়তো বেড়েছে। এবং এই মৌলগুলি মনে রাখা খুব সহজ, একদম পরপর আমাদের মৌলগুলি কিন্তু সহজেই মনে রাখা সম্ভব। এবং তোমরাও তোমাদের খাতাতে এরকম একটা ছক করে নেবে, সেই ছকে মৌলগুলিকে যখন লিখবে দেখবে তোমাদেরও খুব সহজেই কিন্তু মৌলগুলি মনে থাকবে, এবং এগুলি মনে রাখতেই হবে। মনে না রাখলে আমরা কিন্তু পরবর্তীকালে এইসব করতে পারবো না, বা পর্যায় সারণীতে পড়তে আমাদের অনেকটাই অসুবিধা হবে। এবার দেখো আজকে আমরা পড়ব পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের ধর্মের পরিবর্তন, অর্থাৎ মৌলের ধর্মগুলি পর্যায় সারণীতে কীভাবে পরিবর্তিত হয় সেই সম্পর্কে আমরা পড়ব। এখন কোন কোন ধর্ম সম্পর্কে পড়ব? আমার যে প্রথম ধর্ম, সেই প্রথম ধর্মটা আমি আগে লিখছি। প্রথম ধর্ম হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার, এটা হচ্ছে প্রথম ধর্ম। এই ধর্মটা সম্পর্কে আগে আমরা পড়ব, যে এই ধর্মটা পর্যায় সারণীতে কীরকমভাবে পরিবর্তিত হয়। কারণ আমরা বলেছি যে পর্যায় সারণী সাজানো হয়েছে তাদের ধর্মের অনুসারে, মৌলগুলির ভৌত বা রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। দেখো এই পরমাণুর আকার, অর্থাৎ এই পরমাণুর আকারটা পর্যায় সারণীর আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে পরমাণুর আকারটি বাড়বে না কমবে এটা, অথবা পর্যায় সারণী যদি আমি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে পরমাণুর আকার এই যে ধর্মটা, এই ধর্মটা বাড়বে না কমবে। এইটাই আমাদের মূল আলোচনা, এটা আমাদেরকে আগে জানতে হবে, তাহলে আমি এখান থেকে যদি কোনো প্রশ্ন দেই সেই প্রশ্নগুলি করতে পারবো। আমি প্রশ্নগুলি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো একটু। প্রথমে হচ্ছে পরমাণুর আকার। আমি মনে করো এই দিকের এই উপর থেকে নিচের দুটি, যে কোনো দুটি মৌলকে নিচ্ছি। আমি মনে করো এখানে নিলাম সোডিয়াম, আবার এখানে নিলাম ম্যাগনেসিয়াম, অথবা লিথিয়াম, সোডিয়াম, যে কোনো দুটোকে নিলেই হবে। আমি নিচ্ছি লিথিয়াম, সোডিয়াম, একটু সহজ হবে, লিথিয়াম, সোডিয়াম। তাহলে আমি প্রথমে নিলাম লিথিয়াম, তারপরে নিলাম লিথিয়ামের পরে কি আছে বলো তো, সোডিয়াম। অর্থাৎ আমি কোথা থেকে কোথায় যাচ্ছি বলো তো, উপর থেকে নিচে। এবার উপর থেকে নিচে গেলে কি হয় দেখো, লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, সোডিয়ামের ক্ষেত্রে কি হয় না, দেখো লিথিয়ামের 3, অর্থাৎ প্রোটন সংখ্যা 3টা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম আমাদের 3 নম্বরে। তাহলে এর প্রোটন সংখ্যা 3, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 3। একে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 2 যুক্ত 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে তো 8টি থাকতে পারে, কিন্তু 8টি তো এর ইলেকট্রন নেই। প্রথম কক্ষপথে 2টি, তাহলে আর 1টি পড়ে থাকছে, 3টা মোট ইলেকট্রন, 1টি পড়ে থাকছে, সেই 1টি গেল দ্বিতীয় কক্ষপথে। এবার আমি আসছি সোডিয়াম। সোডিয়াম কত নম্বর আছে দেখো, 11। তুমি পরপর মুখস্থ করে গেলেও দেখো 11 নম্বরে তুমি সোডিয়ামকে পাবে। তাহলে সোডিয়াম হচ্ছে 11। একে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, প্রথম কক্ষপথে 2টি যাবে, দ্বিতীয়তে 8টি থাকে, হ্যাঁ দ্বিতীয়তে 8টি থাকবে, 8 আর 2 10, এখনো শেষ হয়নি, আরও 1টি ইলেকট্রন আছে, 11 যেহেতু। তাহলে তৃতীয় কক্ষপথে কটি থাকবে, 1টি।
ওকে, এবার এই দুটোর আমি একটু ছবিটা করার চেষ্টা করছি। দেখো ছবিটা কীরকম না, এটা মনে করছি এর নিউক্লিয়াস, এটা হলো প্লাস। ওকে, সোডিয়ামেরও এটা মনে করছি এর সোডিয়ামের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্লাস। এবার বলো এটার কটা কক্ষপথ? একটা দুটা, তাহলে এই একটি কক্ষপথ আর এই তারপর আরেকটি কক্ষপথ। ওকে, এবার প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? না প্রথম কক্ষপথে দেখো এখানে লেখা আছে যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটি, তাহলে দুটি ইলেকট্রন, এই একটি এই দুটি ইলেকট্রন, প্রথম কক্ষপথে দুটি, মাইনাস দিলাম কারণ ইলেকট্রনটা ঋণাত্মক। দ্বিতীয় কক্ষপথে কটি ইলেকট্রন? দ্বিতীয়তে একটি, তাহলে এই যে দ্বিতীয় কক্ষপথ এটাতে একটি ইলেকট্রন। বোঝা গেল? এইবার আসছি আমি সোডিয়ামের ক্ষেত্রে। সোডিয়ামের ক্ষেত্রে দেখো কক্ষপথ কটা? সোডিয়ামের একটা দুটো তিনটে, তাহলে সোডিয়ামের এটা হলো একটা কক্ষপথ, এটা হচ্ছে দুটি কক্ষপথ, এটা হচ্ছে তিনটি কক্ষপথ। বোঝা গেল? এইবারে দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন কটা আছে? দুটা, এই যে প্রথম কক্ষপথে এই একটি এই দুটি হলো। দ্বিতীয় কক্ষপথে কটি আছে? আটটি, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8টি হয়ে গেল দ্বিতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে কটি আছে? একটি, তাহলে 3 নম্বর কক্ষপথ অর্থাৎ লাস্ট কক্ষপথ, সেটিতে একটি ইলেকট্রন। বোঝা গেল? দেখো এবার ছবিটা দেখে তুমি নিজেই বুঝতে পারবে কোন পরমাণুর আকারটি বড়। এই পরমাণুর আকারটি বড় আর এই পরমাণুর আকারটি ছোট। কেন এটা বড় হলো? তার কারণ দেখো এটাতে কক্ষপথ ছিল, লিথিয়ামের কক্ষপথ দুটি, এটাতে দুটি কক্ষপথ, কিন্তু এই যে এটাতে একটা কক্ষপথ দুটা কক্ষপথ, কিন্তু এটাতে কক্ষপথ কটি? 1 2 3, তিনটি কক্ষপথ। তাহলে যার তিনটি কক্ষপথ থাকবে তার পরমাণুর আকার তো বড় হবে। আবার যদি কোনো পরমাণুর 4টি কক্ষপথ থাকে সেই পরমাণুর আকার আরও বড়। যেমন তুমি যদি যাও এখানে পটাশিয়ামে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, আমি এখানে দেখাচ্ছি, দেখো এই যে পটাশিয়াম, এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে পটাশিয়ামে দেখো 19, এটা হচ্ছে 2 + 8 + 8 + 1, তাহলে কটি কক্ষপথ দেখো? 4টি। তাহলে 4টি কক্ষপথ, তার পরমাণুর আকার আরও বড় হবে। তাহলে সুতরাং কি দেখতে পাচ্ছি? লিথিয়ামের থেকে সোডিয়ামের পরমাণুর আকার বড়, আবার সোডিয়ামের থেকে পটাশিয়ামের পরমাণুর আকার বড়। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের বড়, সোডিয়ামের থেকে পটাশিয়ামের বড়, পটাশিয়ামের থেকে রুবিডিয়ামের বড়, এইভাবে চলবে। অর্থাৎ উপর থেকে নিচে গেলে পরমাণুর আকারটি বাড়বে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে? পরমাণুর আকারটি কমবে। মানে এই দিকে যা হবে এদিকে তার উল্টো হবে, বা এই দিকে যা হবে এইদিকে উল্টো হবে। এরকম করে আমি একদিকটা দেখালাম যে এইদিকে পরমাণুর আকার বাড়ছে, সুতরাং এই দিকে পরমাণুর আকার কমবে। অর্থাৎ উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে। তাহলে এটাকে আমরা কীরকম করে লিখবো? এত বড় করে লিখবো না, আমি শুধু একটু মনে রাখার জন্য ছোট করে একদম লিখে দিচ্ছি, কারণ এখানে এই প্রশ্নগুলি আমাদের আসে, উদাহরণ দিয়ে প্রশ্নগুলি আসে। তাহলে কীরকম করে লেখাটা দেখো, আমি এরকম করলাম, এইদিকে একটি তীর চিহ্ন দিলাম, এইদিকে একটি তীর চিহ্ন দিলাম। ওকে, এটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক, এটা উপর থেকে নিচ। তাহলে আমি উপর থেকে নিচে গেছিলাম, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকারটি কী হয় বলো তো? বাড়ে। আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারটি কী হয়? কমে। বোঝা গেল? এইবারে মনে করো তোমাকে 2টি বা 3টি অথবা 4টি উদাহরণ দিয়েছে, নিয়ে বললো যে পারমাণবিক পরমাণুর আকার অনুসারে সাজাও। তাহলে প্রশ্নটা কীরকম? একদম প্রশ্ন সমেত লিখছি, দেখো, ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। নিয়ে তোমাকে এখানে 2-3টি মৌল দিয়ে দিয়েছে, আমি মনে করছি মৌলগুলো এখানে যেগুলি লেখা আছে আমি সেগুলি লিখছি। ধরো এখানে আছে আয়োডিন, তারপরে আছে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, এই 4টি মৌল দিয়েছে। নিয়ে এবার এটাকে বললো ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। এখানে তোমাকে হয়তো 2 নাম্বার দিয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো এই 2 নাম্বারটা কেন? এই 4টি মৌলকে আমাকে সাজাতে হবে, এবং সাজাতে গেলে কি হবে দেখো, তুমি যটি মৌলকে সাজাতে পারবে সেই অনুযায়ী নাম্বার আছে। 2 নাম্বারটা 4টি মৌলের জন্য হাফ হাফ করে ভাগ হয়ে যাবে। তাহলে এবার আমি মৌলগুলিকে একটু সাজানোর চেষ্টা করি, দেখা যাক কীরকম। তো এই প্রশ্নটা করার আগে বা উত্তরটা দেওয়ার আগে আমাকে একটু মানেটা জানতে হবে। কি মানেটা? এই যে বলা আছে ক্রমবর্ধমান, এর মানে কি? ক্রমবর্ধমান মানে হচ্ছে আস্তে আস্তে বাড়বে।
তাহলে ক্রমবর্ধমান পরমাণুর আকার অর্থাৎ পরমাণুর আকার ধীরে ধীরে বাড়বে, সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তাহলে পরমাণুর আকার যদি ধীরে ধীরে বাড়ে, সব থেকে আগে যেটি থাকবে তার পরমাণু আকারটি কম হবে, তারপর আস্তে আস্তে কী হবে বলো তো, বাড়বে। এখন দেখো আমি এখানে যে মৌলগুলি নিয়েছি আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, এখন তোমাকে এটি খেয়াল রাখতে হবে যেগুলি কোথায় আছে। এগুলি দেখো এইখানে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। তাহলে এই যে চারটি মৌল, এই চারটি মৌল পরপর সাজানো আছে, তুমিও এইখানে পরপর সাজাবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার তুমি ভাবো যে এটা তো উপর থেকে নিচে সাজানো আছে, উপর থেকে নিচে। এবার উপর থেকে নিচে গেলে কি হয় দেখো, এই যে উপর থেকে নিচে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে নিচে সাজিয়েছি, লিখে নিলাম। এবার বলো এইগুলো যদি উপর থেকে নিচে সাজাই, উপর থেকে যদি আমি নিচে যাই, তাহলে পরমাণুর আকার কি হয়, উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে বাড়বে। ওকে, আর আমাকে ওখানে বলেছে ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ সব থেকে কমটিকে আগে রাখতে হবে। তাহলে এখানে সব থেকে কম যে পরমাণুর আকার, সেই পরমাণু আকারটা কার বলো তো, ফ্লোরিন। তাহলে ফ্লোরিন হলো সব থেকে কম। তারপরে কে থাকবে, ক্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে কে বলো তো, ব্রোমিন, তারপরে কে, আয়োডিন। ব্যাস, এটা হলো ক্রমবর্ধমান পরমাণুর আকার। ওকে, এবার যদি গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দিতে বলে, তাহলে দেখো এটাতে তুমি গ্রেটার দেন দিবে, কারণ আয়োডিনের পরমাণু আকারটা ব্রোমিনের থেকে বেশি, আবার ব্রোমিনের পরমাণুর আকার আয়োডিনের থেকে বেশি, আবার ক্লোরিনের পরমাণুর আকারটা হচ্ছে ফ্লোরিনের থেকে বেশি। ওকে, তাহলে আয়োডিন এটা হচ্ছে সবার নিচে, এর কক্ষপথ অনেকগুলি, তাহলে আয়োডিনের পরমাণুর আকারটা ব্রোমিনের থেকে বেশি, আবার ব্রোমিনের পরমাণুর আকারটা ক্লোরিনের থেকে বেশি, ক্লোরিনের পরমাণুর আকারটা ফ্লোরিনের থেকে বেশি। তাহলে তুমি এইভাবে সাজাতে পারো, অথবা যদি এইভাবে না পারো তাহলে এরকম করে লিখে দেবে, ফ্লোরিন কমা দিয়ে ক্লোরিন কমা দিয়ে ব্রোমিন কমা দিয়ে আয়োডিন। যদি বলে ক্রমবর্ধমান অর্থাৎ আস্তে আস্তে বাড়বে, আর যদি বলে ক্রমহ্রাসমান, এটা হলো ক্রমবর্ধমান। আমি এখানে লিখে দিলাম দেখো, ক্রমবর্ধমান, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার যদি তোমাকে বলে ক্রমহ্রাসমান, তার মানে কি, তার মানে হচ্ছে আস্তে আস্তে পরমাণু আকারটি কমবে। তাহলে এখানে যেটি থাকবে তার পরমাণু আকার বেশি হবে, তারপর আস্তে আস্তে কি হবে, কমবে। এখন দেখো এই মৌলগুলির মধ্যে সব থেকে নিচে কে আছে, আয়োডিন। আমরা জানি যত নিচের দিকে যাব তত পরমাণুর আকারটা বাড়বে, তাহলে সব থেকে নিচে যে আছে আয়োডিন, তার পরমাণুর আকারটা বেশি, তাহলে পরমাণুর আকার আয়োডিনের সব থেকে বেশি, কারণ এখানে বলেছে ক্রমহ্রাসমান, আস্তে আস্তে কমবে কিন্তু, তাহলে এখানে সব থেকে বেশি। এবার তার থেকে কম কার, আয়োডিনের থেকে কম হচ্ছে ব্রোমিন, এটা লিখলাম। তার থেকে কম কার, ক্লোরিন, ক্লোরিন যত উপর দিকে যাব কমবে, কারণ উপর থেকে নিচে গেলে বাড়ে, এদিকে বাড়বে তাই এদিকে কমবে। তাহলে আয়োডিনের পরে ব্রোমিন, ব্রোমিনের পরে কি হলো, ক্লোরিন, ক্লোরিনের পরে কি হচ্ছে, ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ আস্তে আস্তে পারমাণবিক এই পরমাণুর আকার আস্তে আস্তে কিন্তু কমছে, এই অনুযায়ী সাজানো হলো। ওকে, বোঝা গেল? এরকম করে তোমাকে কিন্তু উদাহরণ তুলে দেবে, সেই উদাহরণ থেকে তোমাকে করতে হবে এবং মৌলগুলিকে তোমাকে সাজাতে হবে। আমি তোমাকে মনে করো এখান থেকে আমি তোমাকে যদি একটা প্রশ্ন দিই, তোমরা নিজেরাই চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরটি করার। আমি মনে করো তোমাকে চারটি মৌল দিয়ে দিলাম, এখান থেকে চারটি মৌল আমি ধরলাম, এখান থেকে আমি একটা দিলাম কার্বন, এখান থেকে দিলাম হয়তো অক্সিজেন, তারপরে এখান থেকে দিলাম বোরন, তারপরে এখান থেকে দিলাম লিথিয়াম। এই চারটি মৌলকে আমি বললাম যে এদেরকে পরমাণুর এই যে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, এটা তোমরা উত্তর করবে। এবার আমরা দ্বিতীয় ধর্মতে যাব, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। আমি বলে দিচ্ছি, দেখো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে যখন কোনো মৌল নিজের দিকে টেনে নেয়, এই টেনে নেওয়ার ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এবার এটা বুঝতে গেলে আমি তোমাকে একদম ছোট করে বলছি, দেখো মনে করো ধরো HCl, হাইড্রোজেন ক্লোরাইড, এটা যুক্ত হয়েছে, এটার মাঝে কি হয় জানো তো, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটির মাঝে একটি সমযোজী বন্ধন তৈরি হয়। এটা আসলে সমযোজী বন্ধন, আসলে এটা হচ্ছে ইলেকট্রন জোড়। এই যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন মিলে হচ্ছে একটি ইলেকট্রন জোড়। তাহলে এটা হলো একটি ইলেকট্রন জোড়।
এবার কি হয়, এই যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন আছে, এই ইলেকট্রন জোড়টি এদের মধ্যে যে শর্তটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রয়োজনে হাইড্রোজেন ব্যবহার করবে, আবার ক্লোরিনের প্রয়োজনে ক্লোরিন কিন্তু এই ইলেকট্রন জোড়টিকে ব্যবহার করবে, এটা নিয়ম। কিন্তু কি হয়, অনেক সময় এই দুটি মৌলের মধ্যে একজন এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে কিন্তু টেনে নেয়, মানে ওই কিন্তু ইলেকট্রন জোড়টিকে সব থেকে বেশি ব্যবহার করে। মনে করো তোমরা যদি দুজন মিলে একটি গাড়ি কিনো, একটা হয়তো 1 লাখ টাকার গাড়ি কিনবে, এবারে দুজনের 50-50 হাজার করে টাকা দিলে 1 লাখ টাকার একটি গাড়ি কিনলে। এবার তোমাদের মধ্যে শর্তটি কি হবে, যে গাড়িটিকে দুজনে সমানভাবে ব্যবহার করব। কিন্তু দেখবে কি হয়, কোনো একজনা গাড়িটিকে বেশি ব্যবহার করবে, কোনো একজনা কম। এটাই হয়। ঠিক এখানেও সেরকম, যে যার ক্ষমতা বেশি সে কিন্তু এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে কি করবে বলো তো, টেনে নেবে, মানে ওই কিন্তু ইলেকট্রন জোড়টাকে সব থেকে বেশি ব্যবহার করবে। এটার ক্ষেত্রে কি হয় না, এই যে হাইড্রোজেন আর ক্লোরিন, এদের মধ্যে এই ক্লোরিন কিন্তু ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়, ক্লোরিন কিন্তু ইলেকট্রন জোড়কে এখানে টেনে নেবে, অর্থাৎ নিজের দিকে টেনে নিল। এই যে ক্ষমতা, বিশেষ ক্ষমতা কি না, ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়া, এটাকে বলা হয় ইলেকট্রন জোড়। যেহেতু দুটি ইলেকট্রন, দুটি মানে এক জোড়া, তাই এটাকে বলে ইলেকট্রন জোড়। এগুলো হচ্ছে ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। তাহলে কি দাঁড়ালো, ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে কোনো মৌলের নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, সেটাই তড়িৎ ঋণাত্মকতা। এবার দেখবে এটা আমরা অনেক সময় বুঝতে পারি যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন তুমি বলবে তাহলে এত কিছু মুখস্থ করবো না, মুখস্থ করার দরকার নেই। তুমি দেখবে যে ক্লোরিনটা সাধারণত Cl- হয় না, আবার দেখবে সোডিয়ামটা কি হয় বলো তো, Na+। এই যে মাইনাস, তার মানে কি এই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়েছে, এই যে মাথার উপরে মাইনাস, ইলেকট্রনকে নিজের দিকে টেনেছে। তাহলে সুতরাং তুমি এই জায়গাটা একটু দেখো, এখানে আছে সোডিয়াম আর এখানে আছে ক্লোরিন। তাহলে দেখো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ক্ষমতাটা বেশি, ওই ইলেকট্রন জোড়কে নিজের দিকে কি করতে পারে, টানতে পারে। সোডিয়ামের কিন্তু সেই ক্ষমতাটি নেই। তাহলে কি দেখা গেল, যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বাড়বে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে বলো তো, কমবে। আমি এখানে দেখো লিখছি তড়িৎ ঋণাত্মকতার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি এখানে লিখে দিছি। কি দাঁড়ালো, একটু আমি আবার সেই তীর চিহ্ন দিয়ে লিখবো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এটাতে কি হলো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে। বোঝা গেল, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে যদি বাড়ে তাহলে উপর থেকে নিচে গেলে কমবে। তাহলে সুতরাং আমি তড়িৎ ঋণাত্মকতা বুঝতে পেরেছি, বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে আর উপর থেকে নিচে গেলে কমবে। তাহলে এটা হলো তড়িৎ ঋণাত্মকতা। এবার এখানেও কি প্রশ্ন থাকবে, তোমাকে উদাহরণ দিয়ে দেবে। এবার তোমাকে বলতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। যেমন তোমাকে আমি যদি বলি, এখানে 2-3টি যদি উদাহরণ নিয়ে নিই, মনে করো তোমাকে এরকম বললো যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাতে। ধরো তোমাকে বলা হলো সালফার, তারপরে বললো ক্লোরিন, তারপরে বললো হয়তো সিলিকন, তারপরে ফসফরাস, এরকম এই 4টি মৌল দিয়ে দিল। নিয়ে এদেরকে বললো ক্রমবর্ধমান পারমাণবিক তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বাড়বে। ওকে, তাহলে যদি বাড়ার ক্ষেত্রে করা হয়, অথবা আমি এটা বলতে ভুলে গেলাম, যদি বলে ঊর্ধ্বক্রমে সাজাও, আমি ঊর্ধ্বক্রমে একবার সাজিয়ে দেখাচ্ছি। একই জিনিস, শুধু আমাকে মানেটা জানতে হবে। ঊর্ধ্বক্রমে, এখন এই ঊর্ধ্বক্রমে মানে কি, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, এটাকে বলে ঊর্ধ্বক্রম। তাহলে ছোট থেকে বড় বা কম থেকে বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী যদি সাজাতে হয় তাহলে কম থেকে বেশি সাজাতে হবে। এখন এই যে মৌলগুলি আছে, এই মৌলগুলি তোমার তো মুখস্থ আছে, দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম সবই মুখস্থ আছে। সেই অনুযায়ী তুমি মৌলগুলিকে সাজাবে। কোথায় কোথায় মৌলগুলো আছে দেখো, সিলিকন এই যে এটা, এই সালফার এস এটা, ক্লোরিন এটা, সিলিকন এটা, ফসফরাস এটা। এবার যদি এদেরকে পরপর সাজানো হয় তাহলে কি হবে, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তুমি এখানে পরপর আগে সাজাবে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, বা তুমি রাফে কোনো খাতাতে গিয়ে সাজাবে। সাজানোর পর এবার ভাববে যে এটা তো বাঁ দিক থেকে ডান দিক, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, এখনই তো বললাম বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, অর্থাৎ আস্তে আস্তে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বাড়ছে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর এটা যেহেতু বাঁ দিকে আছে সিলিকন, সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা কম।
এবার তুমি দেখো তোমাকে কেমনভাবে সাজানো বলেছে, ছোট থেকে বড়, কম থেকে বেশি। তাহলে কম কার? সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। ওকে, অর্থাৎ যেভাবে সাজানো ছিল ওইটাই হয়ে গেল কিন্তু। তাহলে এইটা হচ্ছে ঊর্ধ্বক্রমে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজানো। এইভাবেই মৌলগুলিকে কিন্তু সাজাতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এবার এখানে খেয়াল রাখবে যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে এটা ফ্লোরিন, এটা সব থেকে বেশি। আর সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল যেটা সব থেকে কম হচ্ছে সিজিয়াম, সিএস। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো ফ্লোরিন, আর সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো সিজিয়াম। খেয়াল থাকবে তো? ঠিক। আয়োনাইজেশন শক্তি কাকে বলে? এখন একদম ছোট করে বললে যে কোনো একটা পরমাণুর, ধরো এরকম যদি একটা পরমাণু হয়, এটা হচ্ছে প্লাস, এই কক্ষপথে দুটি ইলেকট্রন, এই কক্ষপথে, এরকম করে ধরো কোনো একটা পরমাণু, এই পরমাণুর এই কক্ষপথে ইলেকট্রন আছে, তারপরে এই কক্ষপথে ইলেকট্রন আছে, এরকম করে ধরো এই কক্ষপথেও ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে। এইবার এই পরমাণুর এই যে ইলেকট্রনগুলি, কোনো একটি ইলেকট্রনকে, কোনো একটি এই বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি আছে বাইরের, এই বাইরের কক্ষপথের সব থেকে শেষের কক্ষপথের কোনো একটি ইলেকট্রনকে এই পরমাণুর থেকে বাইরে বের করে নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ এখানে ইলেকট্রনটিকে রাখা যাবে না, এখান থেকে বাইরে বের করতে হবে। এই ইলেকট্রনটিকে কি করতে হবে? বাইরে বের করে দিতে হবে। তাহলে বাইরে বের করতে গেলে শক্তির প্রয়োজন, সেই শক্তিটাকে বলা হয় আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি। বোঝা গেল? একদম সহজ করে বললে এটাই, যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ বা সব থেকে বাইরের কক্ষপথের ইলেকট্রনটিকে বাইরে বের করতে গেলে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকে বলা হচ্ছে আয়নন বিভব বা আয়োনাইজেশন শক্তি। এবার দেখো এই আয়োনাইজেশন শক্তি বাড়া কমা হবে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে। আয়োনাইজেশন বিভব যেটা আছে এটাতে খেয়াল করো, যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে বলো তো পরমাণুটির? একটি পরমাণুতে থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে পরমাণুটির? এখন দেখো আমরা জানি যে পরমাণুতে যতগুলি প্লাস থাকে ততগুলি মাইনাস থাকে, তাই কি হয়, প্লাস মাইনাস কাটা যায়। ধরো +1 -1 কি হবে? +1 -1 যোগ বিয়োগ করলে কেটে যাবে। তাহলে কি হয়, সমস্ত প্লাস মাইনাসগুলি কেটে যাবে, এগুলি কেটে যাবে। কিন্তু মনে করো এরকম হলো যে এগুলির তো প্লাস মাইনাস সমান সমান। এবার আমি মনে করছি যে প্লাস মাইনাস যেহেতু সমান সমান, এবার এই পরমাণুটি থেকে আমি ধরো আরও দুটি প্লাস বাড়ালাম, দুটি মাইনাস বাড়ালাম, সবগুলি কেটে যাবে, কিন্তু আমি কাটছি না। এবার ধরো এখান থেকে একটি ইলেকট্রনকে যদি বাইরে বের করে দিই, ইলেকট্রন মানে মাইনাস, তো এখানে মাইনাস কটা ছিল? 1 2 3 4 5 6টা, আমি মনে করছি 6টা মাইনাস ছিল। সেই 6টার থেকে যদি একটিকে আমি বাইরে বের করে দিই তাহলে পরমাণুর এই মাইনাসটি আর থাকবে না, থাকবে কি? এর মাইনাস থাকবে না। তাহলে পরমাণুটির এই প্লাস মাইনাসটি কেটে যাবে, কিন্তু এই প্লাসটি আর থেকে যাবে, কারণ একটি ইলেকট্রন তো বাইরে বেরিয়ে গেছে। সুতরাং এই প্লাসটিকে কাটার জন্য কেউ নেই, তাই মাথার উপরে কি দেখা যাবে? প্লাস। দেখবে এরকম হয়, সোডিয়ামের দেখবে মাথার উপরে প্লাস হয়। তার মানে কি জানো? সোডিয়ামের ওই একটি মাইনাস, মাইনাস মানে ইলেকট্রন, এই যে ইলেকট্রন চিহ্ন মাইনাস, ওই সোডিয়ামের এই যে মাইনাস, ইলেকট্রনের চিহ্ন মাইনাস, এই ইলেকট্রনটি কি হয়? চলে যায়, বর্জন করে দেয়। আর বর্জন করে দেয় বলে তার মাথাতে প্লাস হয়। তাহলে বলছে যে যাদের এই বর্জন করবে, বর্জন করার জন্য শক্তি প্রয়োজন, সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন শক্তি। এবার প্রশ্ন হচ্ছে কাদের ক্ষেত্রে আয়োনাইজেশন শক্তি বেশি লাগবে আর কাদের ক্ষেত্রে কম। তা দেখো এরা কি করে, সোডিয়াম কি করে, সোডিয়াম সাধারণতই খুব কম শক্তির দ্বারাই ইলেকট্রনটিকে বাইরে কি করে বলো তো? বের করে দেয়, যার ফলে সোডিয়ামের মাথার উপর প্লাস হয়। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে শক্তি কম দরকার, বেশি দরকার নেই, খুব কম পরিমাণ শক্তি দিলেই সোডিয়াম ইলেকট্রনটিকে বের করে দেবে। অর্থাৎ সোডিয়ামের যে আয়োনাইজেশন শক্তি সেটা কম। আবার যদি সোডিয়ামের কাছ থেকে আমি যদি এদিকে যাই, ক্লোরিন, দেখো ক্লোরিন কিন্তু মাইনাস হয় না, ক্লোরিন আবার কি হয় দেখো, ক্লোরিনটা প্লাস হয় না, মাইনাস হয়। অর্থাৎ এই ইলেকট্রন তো বর্জন করেই না, বরঞ্চ কি করে জানো? ইলেকট্রনকে গ্রহণ করে। কিভাবে হয় দেখো,
ধরে নাও এখানে মাইনাস সমান সমান ছিল, তাহলে কেটে যেত। এবার কি করলো, ক্লোরিন পরমাণু, এই পরমাণুটা কি করে, কোনো একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, তাহলে গ্রহণ করলে কি হবে, ইলেকট্রন আরেকটি বেড়ে গেল, আরেকটি মাইনাস বেড়ে গেল, যার ফলে এটি কেটে যাবে, কিন্তু এই মাইনাসটি কি হবে বলো তো, পড়ে থাকবে। যে কারণে ক্লোরিনের মাথার উপরে কি হয় বলো তো, মাইনাস। তাহলে এরা কি করে, এরা কি ইলেকট্রনকে বর্জন করে না ইলেকট্রনকে গ্রহণ করে? ইলেকট্রনকে গ্রহণ করে। এই তো দেখো 1 2 3 4 5 6টি ইলেকট্রন ছিল, আরেকটি গ্রহণ করলো, সেইটাই তো মাথার উপরে চলে এলো। এই যে ক্লোরিনের মাথার উপরে মাইনাস চলে এসেছে, এই কারণে একটি ইলেকট্রনকে গ্রহণ করছে তারা। তাহলে এরা ইলেকট্রন বর্জন করে না, বরং কি করে, ইলেকট্রনকে গ্রহণ করে। তাই এদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, এদের ক্ষেত্রে যদি ইলেকট্রনটাকে বের করতে হয় প্রচুর শক্তি লাগবে, কারণ এরা ইলেকট্রনকে বের করতে চায় না, বরঞ্চ কোনো ইলেকট্রন পেলে এরা গ্রহণ করে। তাই এদের কাছ থেকে যদি আমি ইলেকট্রনকে বের করতে চাই তাহলে প্রচুর পরিমাণে শক্তি লাগবে। সুতরাং এই ক্লোরিনের আয়োনাইজেশন শক্তি হচ্ছে অনেক বেশি। অর্থাৎ কি দাঁড়ালো, সোডিয়ামের আয়োনাইজেশন শক্তি কম, যেহেতু সোডিয়াম প্লাস হয় সহজেই ইলেকট্রনটাকে বের করে দেয়। আর ক্লোরিনের আয়োনাইজেশন শক্তি হচ্ছে অনেক বেশি, কারণ ক্লোরিন কিন্তু মাইনাস, এ প্লাস হয় না, এর ইলেকট্রনটি বের করতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন। সুতরাং কি হলো, এর আয়োনাইজেশন শক্তি কম, এর আয়োনাইজেশন শক্তি বেশি। অর্থাৎ বাঁ দিক থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে আয়োনাইজেশন শক্তিটা আস্তে 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 কী হচ্ছে বলতো, বাড়ছে। আর উপর থেকে নিচে গেলে কি হবে, কমবে। তাহলে আয়োনাইজেশন শক্তি অনুসারে যদি আমি সাজাই তাহলে কি লেখা যাবে, আমি একটু লিখে দিচ্ছি দেখো। আয়োনাইজেশন শক্তি অনুসারে সাজালে যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়োনাইজেশন শক্তিটা বাড়ে, কিন্তু উপর থেকে নিচে গেলে কি হয় বলো তো, আয়োনাইজেশন শক্তিটা কমে যায়। ব্যাস। এবার এই মৌলগুলিকে বলল ক্রমবর্ধমান আয়নন বিভব অনুসারে সাজাও। ক্রমবর্ধমান মানে কি, ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে বাড়বে। বা আমি ক্রমবর্ধমান একবার দেখিয়েছি, এবার একটু উল্টোটা দেখাই। এটা ধরো আমি লিখলাম অধক্রমে, এই অধক্রমের মানেটাও একটু বলা হয়ে যাবে, তার সঙ্গে অধক্রমেটাও বলা হবে। অধক্রমে সাজাও। এবারে প্রশ্ন হচ্ছে অধক্রমে মানে কি, অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, যেটা আমরা অঙ্কতে করেছি। অর্থাৎ এখানে বড় থেকে ছোট হবে না, তো এখানে হবে বেশি থেকে কম, এটা হবে। তাহলে এদের মধ্যে কার আয়োনাইজেশন শক্তিটা সব থেকে বেশি তাকে রাখবো আগে, তারপর আস্তে 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 কী হবে, বেশির থেকে কম। তো সব থেকে বেশি আয়োনাইজেশন শক্তি কার হবে না, দেখো এই মৌলগুলো কেমনভাবে সাজানো আছে, পরপর আমি সাজিয়ে নিচ্ছি। দেখো কার্বন এখানে, অক্সিজেন এখানে, নাইট্রোজেন এখানে, ফ্লোরিন এখানে। এবার পরপর মৌলগুলি কেমন সাজানো আছে দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এবার ওইটা দেখে আমি লিখব কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই তো মৌলগুলি, এটা তুমি রাফে লিখে দেবে। এবার প্রশ্ন হচ্ছে আমাকে কি বলেছে, বেশির থেকে কম, অর্থাৎ সব থেকে বেশি যার আয়োনাইজেশন শক্তি সে থাকবে প্রথমে, তারপর আস্তে আস্তে কমবে। এবার কার আয়োনাইজেশন শক্তি বেশি না, আমরা জানি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, এটা পরপর সাজানো আছে দেখো, একদম বাঁ দিক থেকে ডান দিকে যদি আমি যাই তাহলে কি হয়, আয়োনাইজেশন শক্তি বাড়ে। তাহলে এখানে সব থেকে বেশি আয়োনাইজেশন শক্তি কার বলো তো, ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের আয়োনাইজেশন শক্তি সব থেকে বেশি। তার থেকে একটু কম কার, অক্সিজেন। তার থেকে একটু কম কার, নাইট্রোজেন। তার থেকে একটু কম কার, কার্বন। তাহলে এটা হলো বেশির থেকে কম। অর্থাৎ আয়োনাইজেশন শক্তিকে যদি অধক্রমে সাজায় এই মৌলগুলির ক্ষেত্রে, তাহলে তোমরা প্রথমে এটিকে রাফে লিখে নেবে, পরপর যেমনভাবে লেখা থাকে তোমরা মুখস্থ তোমাদের আছে, তোমরা লিখতে পারবে। সেই লেখাটি আগে লিখে নেবে, লেখার পরে এখান থেকে তুমি ভাববে যে এটা তো বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, বাড়ে। তাহলে সব থেকে বেশি কার হবে, ফ্লোরিন। তার থেকে একটু কম অক্সিজেন, তার থেকে একটু কম নাইট্রোজেন, তার থেকে সব থেকে কম হচ্ছে কার্বন। তাহলে এটা সব থেকে বেশি, আস্তে আস্তে এটা কমছে, সব থেকে কম কার্বন। এইভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোনটির আয়োনাইজেশন শক্তি বেশি, বা আয়োনাইজেশন শক্তির অধক্রমে সাজাও অথবা ঊর্ধ্বক্রমে সাজাও, অথবা ক্রমবর্ধমান আয়োনাইজেশন শক্তি অনুসারে সাজাও। এবার এখানে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে এখানে যদি জিজ্ঞেস করে যে সব থেকে বেশি আয়োনাইজেশন শক্তিটা কার, সব থেকে বেশি আয়োনাইজেশন শক্তি সেটা হচ্ছে হিলিয়াম। এটা সব থেকে বেশি, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, এরা ইলেকট্রনকে বর্জন করে না, এদের কাছ থেকে ইলেকট্রন বের করা খুবই কষ্টকর। তাই ওর কিন্তু আয়োনাইজেশন শক্তি সব থেকে বেশি। আর সব থেকে কম যদি আয়োনাইজেশন শক্তি জিজ্ঞেস করে তাহলে সব থেকে কম হচ্ছে এটা,
সিজিয়াম। সিজিয়ামের আয়নাইজেশন শক্তি হচ্ছে সবথেকে কম।